শশী, বোন আমাকে বাঁচা, এত বড় অন্যায় আমি করতে পারবো না। শশীর চোখেও পানি এসে গেছে শিখার কাকুতি মিনতি দেখে। আজ শিখার বিয়ে, বিয়ে নিয়ে আর ৫-১০টা মানুষের মতো ভাবতে পারছে না শিখা। ওর চোখে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ। শিখা জানে না কি হবে, তবে এটা জানে যা হবে খুব খারাপ কিছু হবে। যে ছেলেটার সাথে বিয়ে তার নাম মাহির, সেও জানে না কি হতে যাচ্ছে। জানে শুধু শিখার বাড়ির কয়েকজন মানুষ। কোণে বদলে গেছে। বিষয়টি অনিচ্ছাকৃত বা বাধ্য হয়ে করা হচ্ছে এমন নয়, এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পনা করে করা হচ্ছে। শিখা নিজেও জানতো না, বিয়ের আগের রাতে জানতে পেরেছে বিয়েটা শিখার। বিয়েটা ভেঙে দিবে বা ছেলেকে ছেলের বাড়ির কাউকে জানাবে এই সুযোগও নেই। শশী শিখাকে ধরে কাঁদছে। আপু, আমি তোমার জন্য কিছু করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। শিখা নিজেও জানে শশীর কিছু করার নেই, তবুও ভেসে যাওয়ার আগে মানুষ শেষ চেষ্টা করে। খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা। শিখাকে বউ সাজিয়ে একটা ঘরে আটকে গেছে ওর মা। এদিকে বর এসে গেছে। বরযাত্রী অনেক দূর থেকে এসেছে, তাই খুব বেশি মানুষ আসেনি। বরের বাড়ির কেউ শিখার সাথে দেখা করার সুযোগ পায়নি। খুব কৌশলে আটকে দেওয়া হয়েছে। কনের শ্বাস শেষ হয়নি বলে ভেতরে যাবার অনুমতি নেই কারো। বিয়ে পড়ানোর একটু আগে শিখার মা এসে কানে কানে শিখাকে বললেন, ঘোমটা খুলবি না, কোনো ঝামেলা না বলে কবুল বলবি, না হলে এই দেখ। বিষের শিশিটা দেখালেন। আমি তোর মা, আমি আবার অনুরোধ করছি, কোনো ঝামেলা করবি না, করলে শশী আর আমি দুজনেই বিষ খাবো। এখন তুই জানিস তুই কি করবি, হয় বিয়ে করবি আর না হয় এটা শশীকে খাইয়ে আমিও খাবো। এই পাপ আমাকে করতে বলো না, তোমার পায়ে ধরি মা, আমি এটা করতে পারবো না। এটা অন্যায়, এটা পাপ। একদম চুপ মেরে থাকবি শিখা। পাপ পুণ্য আমাকে শেখাতে আসবি না, একটা শব্দও যেন না শুনি, শুনলে খুব খারাপ হবে। মা, তুমি আমাকে এত বড় অন্যায় করতে বললে, তার চেয়ে জন্মের পরে আমার গলায় বিষ ঢেলে দিতে। শিখার মা মুখ শক্ত করে উঠে চলে গেলেন। বিয়েটা হয়ে গেছে, এছাড়া আর কোনো পথ ছিল না শিখার। বরযাত্রী কোণে নিয়ে বিদায় হলো। এখনো কেউ জানতে পারলো না কোণে বদলে গেছে। শিখাকে নিয়ে বরযাত্রী ফিরে যাচ্ছে। শিখা জলে যাচ্ছে, হ্যাঁ জলেই যাচ্ছে। যে শ্বশুর ঘরে যাচ্ছে সেখানে নিশ্চয়ই তার জন্য কেবল জল আর জলই আছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। সাথেও কেউ আসেনি, যেন হাত পা বেঁধে জলে ফিরে পুরো পরিবার বেঁচে গেছে। এত শত ভাবনা আর দুশ্চিন্তা করতে করতে শ্বশুর ঘরে পৌঁছে গেল শিখা। সবাই দৌড়ে এসে বউ বরণ করে ঘরে তুলল। সবাই এলো নতুন বউ দেখতে। ঘোমটা খুলে বউ মুখ দেখাতে গিয়ে মাহিরের ভাবি ইভা চিৎকার করে উঠল, এটা কি? কি হয়েছে? হয়েছেটা কি? মাহিরের মা দৌড়ে এলেন। এই মেয়ে তো সেই মেয়ে না, বউ বদলে গেল কি করি? বিস্মিত চোখে ইভা জিজ্ঞেস করলো, কি এত বড় জোর চুরি? ইভা, তোমার শ্বশুরকে ডাকো। কই তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। মাহিরের মা মাথায় হাত দিয়ে থপ করে বসে পড়লেন। আমার ছেলের জীবনটা শেষ করে দিল। মাহির! মাহিরের বাবা সবাই চেঁচামেচি শুনে দৌড়ে এলেন। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? কি হয়েছে দেখো দেখো। শিখার ঘোমটা টেনে সরিয়ে দেয় মাহিরের মা। এ কি? এ আবার কে? এসবের মানে কি? মানে বোঝনি? তোমার ছেলের কপাল পড়েছে, বউ বদলে দিয়েছে, ঠকিয়েছে। কে? বাবা, তুমি এখনই ফোন করো। মাহিন সারোয়ার সাহেবকে বলল, হ্যাঁ ফোন তো দেবই, সাথে জেলের ভাত খাইয়ে সারাবো। এত বড় ফ্রড! মাহির চুপচাপ রুমের দরজায় দাঁড়িয়ে শুনছিল। এবার সে রুম থেকে বেরিয়ে গেল। শিখার দিকে ফিরেও দেখল না। এদিকে শিখার অবস্থা, লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে পারলে বেঁচে যেত। ওর মা ওকে কিসের মধ্যে ফেলে দিল? এর চেয়ে মৃত্যু ঢের ভালো ছিল। এই মেয়ে, তোমার নাম কি? কি হলো, কথা বলছো না কেন? সারোয়ার সাহেব ধমকে জিজ্ঞেস করলেন। শিখা ভয়ে চমকে উঠে কাঁদতে কাঁদতে বলে, শিখা? ও এই আসল শিখা? ফ্রড তো প্রথমেই করেছে, এখন বুঝতে পারছে। সারোয়ার সাহেব শিখার মামাকে ফোন করলেন। প্রচণ্ড রাগারাগি করলেন। শিখার মামা অনেক কিছু বুঝাতে চাইলেন, কিন্তু সারোয়ার সাহেব এসব কথা শুনতে চাইলেন না। বললেন, আপনাদের মেয়েকে এসে নিয়ে যান। বিয়ে হয়ে গেছে, এখন আপনার বাড়ির বউ, আপনি কি করবেন সেটা আপনি জানেন।
এটা বলেই শিখার মামা ফোন রেখে দিলেন। সারোয়ার সাহেব চিন্তায় পড়ে গেলেন। উনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি, যাই করেন না কেন ভেবে চিন্তে করতে হবে, মান সম্মানের একটা ব্যাপার আছে। কি হলো? এত রাত হয়ে গেছে, এই মেয়েকে পাঠাবে কখন? একটু একা ছেড়ে দাও আমাকে, তোমরা সবাই যাও এখান থেকে, আমি মেয়েটার সাথে কথা বলবো। ওর সঙ্গে কথা বলে কি হবে? বিদায় করো এক্ষুনি। আহ, চাও তো। সারোয়ার সাহেব অত্যন্ত রাগী মানুষ, সবাই বাঘের মতো ভয় পায় ওনাকে, তাই আর কিছু বলার আগেই সবাই রুম থেকে বেরিয়ে গেল। সারোয়ার সাহেব জিজ্ঞেস করলেন, এই মেয়ে, তুমি জানো তুমি কি করেছো? আমার ছেলের জীবন নিয়ে তোমরা খেলেছো। এত বড় জোচ্ছুরি কেন করা হয়েছে আমাকে বলো। শিখা মাথা নিচু করে কেঁদেই চলছে। কি আশ্চর্য, তোমাকে তো কথা বলতে হবে, আমার মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু। তোমার মায়ের নাম্বার দাও। শিখা কাঁপা কাঁপা হাতে মোবাইল থেকে ওর মায়ের নাম্বারটা বের করে দিল। শিখার মায়ের সাথে প্রায় 1 ঘন্টা কথা বলেন সারোয়ার সাহেব, তারপর মাহিরকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। শিখা, মাহির, সারোয়ার সাহেব মুখোমুখি বসে আছে। শিখা মাথা নিচু করে বসে আছে, মাহির অন্যদিকে তাকিয়ে আছে। মাহির, জি বাবা। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই 3টি জিনিস মানুষের হাতে থাকে না, এটা তুমি বিশ্বাস করো? করি। এই যে মেয়েটা শিখা, ওর সাথে তোমার বিয়ে হয়েছে, এটাও তোমার ভাগ্যে ছিল। তোমাকে শিখার সামনে কিছু কথা বলি। তোমরা 2 ভাই আর তোমাদের বোন আনিশা আর আনিকা, তোমরা যখন যা চেয়েছো তাই তোমাদের দিয়েছি, কোনো দিন কিছু চাইনি তোমাদের কাছে। আজ তোমার কাছে আমার চাওয়া আছে, এটাকে চাওয়া বলো আর অনুরোধই বলো, এটা তোমাকে রাখতে হবে। বাবা, তুমি কি বলতে চাইছো? শিখার সাথেই তোমার সংসার করতে হবে। কিন্তু বাবা, আমি তোমার কাছে কিন্তু আশা করছি না মায়ের। এটা ফ্রড করে বিয়ে, আমি কিভাবে? এতে দোষ থাকলে মেয়েটার পরিবারের, এই মেয়ের দোষ নেই, ওকে বাধ্য করা হয়েছে। বাবা, আমি এই মেয়ে এখানেই থাকবে, এটাই আমার শেষ কথা। এখন যাও, গিয়ে বিশ্রাম করো। দীর্ঘ 2 ঘন্টা পরে সারোয়ার সাহেব দরজা খুলে বেরিয়ে ইভাকে ডেকে বললেন, শিখাকে নিয়ে ওর ঘরে যাও, ওর বিশ্রাম প্রয়োজন। কিন্তু বাবা। আমি তোমাকে নিয়ে যেতে বলেছি ইভা। আচ্ছা বাবা। ইভা মুখ কালো করে শিখাকে বলল। এসো আমার সাথে। ইভা শিখাকে নিয়ে চলে গেল। তুমি এটা কি করলে? এই মেয়েকে এখানে থাকবে? জোর চুরি করে বিয়ে দিয়েছে, এখন এই মেয়ে নিয়ে আমার ছেলে সংসার করবে? আফরোজা, মেয়েটা এখানেই থাকবে, এটা নিয়ে কোনো কথা শুনতে চাই না। কেন বলবো না? আমার ছেলের জীবন নিয়ে কথা। এই মেয়েকে আমার ছেলের পাশে কোন দিক দিয়ে মানায়? আর দেখো, এই মেয়ে মাহিরের চেয়ে বয়সে বড় হবে। কি শুরু করেছো? খাবারের ব্যবস্থা করো, অনেক রাত হয়ে গেছে। সারোয়ার সাহেবের মুখের উপর আর কথা বলার সাহস নেই আফরোজা বেগমের, তাই উনি বিরক্তি নিয়ে চলে গেলেন। রাত প্রায় 3টা বাজে। মাহির রুমে আসলো। কাঁদতে কাঁদতে শিখার চোখ ফুলে গেছে। মাহিরকে দেখে দাঁড়িয়ে গেল। মাহির চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। শিখা কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পরে মাহির তাকিয়ে দেখে শিখা দাঁড়িয়ে আছে। এই মেয়ে শোনো, বাবার জন্য এই বাড়িতে, এমনকি এই রুমে থাকার অনুমতি পেয়েছো, কিন্তু তাই বলে ভেবো না আমার স্ত্রীর জায়গা পাবে। 2 দিন আগে আর পরে এই বাড়ি তোমাকে ছাড়তেই হবে। এখন রোবটের মতো দাঁড়িয়ে না থেকে নিচে চাদর পেতে শুয়ে পড়ো, আর ভুলে আমার সামনে পড়বে না। এটা বলেই মাহির বালিশ ছুঁড়ে দিল। শিখা এটার জন্য প্রস্তুত ছিল বোধ হয়, কারণ ওর মধ্যে খুব একটা পরিবর্তন দেখা যায়নি, শুধু চোখ থেকে টপ টপ করে কিছু পানি ঝরে পড়ছে। শিখা বালিশটা নিয়ে ফ্লোরে একটা চাদর পেতে শুয়ে পড়ল। এই মেয়ে, তোমাকে নিষেধ করেছিলাম না আমার সামনে আসতে? এখনো এই রুমে কি করছো? সকালবেলা ঘুম থেকে উঠে মাহির শিখাকে রুমে থেকে তেলে বেগুনে জ্বলে উঠে। আমি বাইরে গিয়েছিলাম, কিন্তু আমাকে বলল রুমেই থাকতে, এখান থেকে বের না হতে। এই সকালবেলা উঠেই? ঠিক আছে, বের হতে হবে না, আমি বের হয়ে যাচ্ছি। মাহির বের হয়ে যায়। শিখা বসে বসে কাঁদছে। কি নসিব ওর, প্রতি পদক্ষেপে এখানে অপমান সহ্য করতে হবে সেটা বেশ বুঝতে পারছে। কিছু সময় পরে ইভা এসে কিছু খাবার দিয়ে বলল, তোমার খাবার খেয়ে নাও। খাবারটা সামনে দিয়ে ইভা চলে গেল। শিখাকে তাদের সাথে খেতেও ডাকেনি, আলাদা করে রুমে খাবার পাঠিয়ে দিয়েছে। এই খাবার খাওয়াও লজ্জাজনক, কিন্তু খিদে এমন এক জিনিস যেটা 2 দিন পেটে দানা পানি না পড়লে বোঝা যায়। শিখার পেটেও 2 দিন ধরে কিছুই পড়েনি। খাবারটা পেয়ে মান অপমান অপেক্ষা করে শিখা খাবারটা মুখে দিল। একটু পরেই শুনতে পেল, কোনো অনুষ্ঠান হবে না, সব বাতিল করো। মাহির বলে গেছে ও এসবে থাকতে পারবে না। থাকবে কি করে? আমার ছেলের পাশে এই মেয়েকে নিয়ে দাঁড়াবে? ছেলেটা আমার না খেয়ে বেরিয়ে গেল, ওর বাবার ভীমরতি হয়েছে।
এই মেয়েকে এখন এই বাড়িতে রেখেছে। আমার ছেলের জীবন থেকে সুখ চলে গেছে। মাহিরের মায়ের কথাগুলো শিখা রুমে থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে। খাবারটা আর শেষ করা হলো না। মনে মনে ভাবছে ওনারই বা কি দোষ। মাহির ওনার ছেলে। মাহির সুদর্শন যুবক, ফর্সা সুন্দর গায়ের রং, দেখতে হাজারে একজন। তার পাশে শ্যামবর্ণের শিখা বড্ড বেমানান। তার উপর অযত্নে অবহেলায় শিখার কপালের বলি রেখা গাণিতিক হারে জানান দিচ্ছে শ্রীহীনতার। মোট কথা মাহিরের পাশে শিখা কুৎসিত। এমন ছেলের জন্য কোনো মা শিখার মতো বউ চাইবে না। ও আল্লাহ, কি অপরাধে আমাকে এমন শাস্তি দিচ্ছ? আত্মহত্যা করা যদি মহাপাপ না হতো তাহলে এই জীবন রাখতাম না, কিন্তু ইহকাল চলে যাক, আমার পরকালের সহায় থেকো প্রভু। আমাকে সহ্য করার ক্ষমতা দাও, না হলে মৃত্যু দিয়ে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। শিখা মনে মনে প্রার্থনা করে। দুপুরবেলা ইভা এসে শিখাকে নিয়ে মাহিরের মায়ের রুমে যায়। মা, শিখাকে নিয়ে এসেছি। ভেতরে এসো। ভেতরে এসে শিখা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখানে বসো। খাটের কিনারায় বসতে ইশারা করলেন। মা, আমি যাই। আচ্ছা যাও। ইভা চলে গেল। তুমি এখন এ বাড়ির বউ। তোমার শ্বশুর যখন বলেছেন তখন তুমি এখানেই থাকবে, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি কি সেটা মানতে পারবে? কি শর্ত মা? তুমি তোমার বাবার বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবে না, যেতেও পারবে না। এখন এখানেই থাকবে। হয় তুমি এখানেই থাকবে, আদারওয়াইজ বাবার বাড়িতে একবারে চলে যাবে। শিশার চোখ টলমল করছে। ঠিক আছে মা, আপনি যেমনটা বলবেন সেটাই করব। আচ্ছা ঠিক আছে, এখন যাও। সারাক্ষণ রুমে বসে থাকতে হবে না। ইভার সাথে সবকিছু দেখে শুনে বুঝে নাও। ইভা, ইভা, জি মা। ইভাকে নিয়ে সবকিছু দেখিয়ে বুঝিয়ে দাও। আচ্ছা মা। মাহির ফিরেছে? না মা, ফোনও ধরছে না। আচ্ছা, ওকে নিয়ে যাও। আফরোজা বেগম ভিতরে ভিতরে খুব নরম মনের মানুষ। শিখার উপর ওনার রাগ আছে, তার চেয়েও বেশি রাগ ওর পরিবারের উপর। শিখাকে মানতেও পারছে না, কিন্তু সারোয়ার সাহেবের সাথে কথা বলার পরে এটাও বুঝলেন শিখাকে ফেলতেও পারবেন না। অনেক রাতে মাহির বাড়ি ফিরে। শিখা অপেক্ষা করছিল কখন মাহির বাড়ি ফিরবে। মাহির রুমে ঢুকে নিজের মতো সব কিছু করে যাচ্ছে, কিন্তু রুমে যে আরেকটি প্রাণীর অস্তিত্ব আছে সেদিকে ভ্রুক্ষেপও করছে না। আপনি এত রাত করলেন যে? মাহির কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর শিখা আবার বলল, দেখুন, এটা আপনার বাড়ি, আপনার রুম। আমার জন্য আপনি কেন নিজের রুম ছেড়ে দিয়েছেন? বেশ বিরক্ত নিয়ে মাহির বলল, তোমার জন্য রুম ছেড়ে দিয়েছি? কে তুমি? আর নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবছো কেন যে তোমার জন্য আমি রুম ছেড়ে দিব? শিখাকে পাশ কাটিয়ে চলে গেল মাহির। আমি কিছুদিন পরেই চলে যাব। এই কয়েকদিন একটু ঝামেলা সহ্য করতে হবে আপনাকে। যাক, তুমি যে একটা ঝামেলা সেটা কমপক্ষে বুঝতে পেরেছো, আমি ধন্য। মাহির বিছানায় শুয়ে আলো নিভিয়ে দিল। শিখা অন্ধকারেই কোনো রকমে বালিশটা নিয়ে নিচে বিছানা পেতে নিল। শ্বশুর বাড়িতে আসার পরে শিখা নিজের ফোন একেবারে বন্ধ করে রেখে দিয়েছে, যাতে করে ওর সাথে কেউ বাড়ি থেকে যোগাযোগ করতে না পারে। বিয়ের প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। শিখা মোটামুটি মানিয়ে নিতে পেরেছে। এই বাড়ির মানুষগুলো ভালো। শিখা যেমনটা ভেবেছিল তারা তেমন নয়। এত কিছুর পরেও তারা শিখার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি, শুধু মাহির মেনে নিতে পারেনি। সারোয়ার সাহেব হঠাৎ শিখাকে ওনার রুমে ডেকে পাঠালেন। বাবা, আমাকে ডেকেছেন? তোমার মায়ের সাথে কথা বলেছো? জি না। তোমার ফোন অফ করে রেখেছো। উনি আমাকে ফোন করেছেন, মায়ের সাথে কথা বলে নিও। শিখা কিছু না বলে দাঁড়িয়ে রইল। আমি ওই বাড়িতে আর যাব না। আচ্ছা, সে পরে দেখা যাবে। তার আগে তোমার মায়ের সাথে কথা বলো। শোনো শিখা, কোনো মাই সন্তানের অমঙ্গল চায় না। তোমার মা এটা কেন করেছে সেটা তুমি নিজেও জানো, তারপরেও কেন মায়ের উপর অভিমান করে থাকবে? আচ্ছা বাবা, আমি কথা বলে নিব। ঠিক আছে, যাও। শিখা জানে না তা নয়, ও জানে কেন ওর মা এমন করেছে। আর মা তো কিছু করেনি, শুধু চাচাদের কথা মতো কাজ করেছে, করতে বাধ্য হয়েছে। তবুও শিখার অভিযোগ নেই কারো উপর, কেবল নিজেকেই দোষারোপ করে। শিখা এখানে সংসারের সব কাজে ইভাকে শাশুড়িকে সাহায্য করে। ওর ব্যবহারে কাজে সবাই সন্তুষ্ট। হয়তো সেই রূপ নেই শিখার, কিন্তু সবার মন জয় করে নিয়েছে নিজের ব্যবহারে। মাহিরের সব কাজ শিখা নিজে হাতেই করে, তবে সেটা মাহিরের আড়ালে। মাহির যেন সামনে দেখলেই সহ্য করতে পারে না শিখাকে। এতদিন ধরে ফ্লোরে শুয়ে শিখার সর্দি জ্বর বেঁধে গেছে। ইভা ওকে কিচেনে কাজ করতে দেয় না, তবুও জোর করেই শিখা কাজ করে। ইভা বলে,
তোমাকে এত করে বলি তবুও শোনো না। এই অবস্থায় কাজ না করলে হয় না, বড় একটা অসুখ বাঁধিয়ে ছাড়বে। এতটুকু করতে দাও ভাবি। সারাদিন বসে থেকে আর ভালো লাগে না। এই সময়টুকু তোমাদের সাথে কাজ করতে ভালো লাগে আমার, আর একা বসে থাকতে ভালো লাগে না। বুঝেছি, কিন্তু অসুখ অবস্থায় কাজ করলে আরো অসুখ বাড়বে শিখা। বাড়বে না ভাবি, আমার অভ্যাস আছে। ইভা শিখার মুখের দিকে তাকিয়ে রইল, তবে কিছু বলল না। মাহির বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিয়েছিল, ছুটি শেষ হয়ে গেছে, এখন থেকে অফিস করছে। ফিরতে ফিরতে সেই সন্ধ্যা। ইদানিং মায়ের কিছুটা নমনীয় হয়ে গেছে শিখার প্রতি। আগের মতো উঠতে বসতে বিরক্ত প্রকাশ করে না, তবে খুব ভালো ব্যবহারও করে না। মনে হয় শিখা ওদের পরিবারের একজন সদস্য। সবার সাথে ভালো সম্পর্ক, শুধু মাহিরের সাথে কোনো লেনাদেনা নেই। রাতে শুধু রুমে এসে চুপচাপ শুয়ে পড়ে। দুটি মানুষ একটি রুমে, তবুও কেউ কারোর সাথে কথা বলে না। গভীর রাতে গঙ্গানির শব্দে মাহিরের ঘুম ভাঙে। প্রথমে ঘুমের ঘরে বুঝতে পারেনি কিসের শব্দ। ঘুম একটু কাটতেই বুঝতে পারলো শব্দটা নিচে থেকে আসছে। মাহির উঠে বসলো। লাইট অন করার পর দেখলো শিখা কাঁপছে। গায়ে কাঁপুনি দেওয়ার মতো শীত নেই, তবুও মেয়েটা কাঁপছে। মাহির ভাবলো হয়তো জ্বর এসেছে। কাছে গিয়ে দেখবে কি দেখবে না, অনেক ভেবে শেষ পর্যন্ত গিয়ে কপালে হাত রেখে দেখে অনেক জ্বর মেয়েটার গায়ে। এই অবস্থায় নিচে শুয়ে থাকা ঠিক হবে না। কিন্তু এই যে শুনছো, এই মেয়ে। আস্তে করে ধাক্কা দিল, কিন্তু শিখা কোনো সাড়া দিল না। মাহির শিখাকে মেনে নিতে পারেনি ঠিক, কিন্তু এভাবে জ্বরের মধ্যে একটা মানুষকে নিচে ফেলে রাখার মতো অমানুষ নয় সে। শিখাকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। পরদিন সকালে মাহির ইভাকে গিয়ে বলল, ভাবি শিখার অনেক জ্বর, তুমি ওকে খাইয়ে দিও। ওর গায়ে তো জ্বর ছিলই, এখন মনে হয় আরো বেড়ে গেছে। মাহির চলে গেল। মাহির ওষুধের প্যাকেটটা এনে শিখার সামনে দিয়ে বলল, এখানে ওষুধ আছে, খেয়ে নিও। মাহিরের এই সামান্য কথায় শিখা অনেক খুশি হলো। এতটুকু চিন্তা করেছে ওর জন্য, এটাই তো অনেক। কিছুদিনের মধ্যে শিখা সুস্থ হয়ে উঠল। সারোয়ার সাহেব বলার পরেও শিখা ওর মাকে ফোন করেনি। হঠাৎ কি মনে করে ওর মাকে ফোন করলো। হ্যালো মা। শিখা, তুই কেমন আছিস? এতদিন হয়ে গেছে, একটা ফোনও করিসনি। তুই ভালো আছিস তো মা? এত কিছু জেনে কি করবে? তোমার কাঁধের বোঝা নেমে গেছে, এটাতেই খুশি থাকো না। এভাবে বলছিস কেন? তুই তো জানিস। জানি বলেই তো বললাম। তোমার ঘরে বয়স্ক একটা মেয়ে ছিল, তার বিয়ে দিতে পারছিলে না। ঠকিয়ে হোক আর যেভাবেই হোক বিয়ে দিয়ে ঘাট থেকে নামিয়েছো। আপদ বিদে হয়েছে, আর তো চিন্তার কিছু নেই। মারে, তুই আমার দুঃখটা বুঝলি না। কাঁদতে কাঁদতে শিখার মা বলল, রোজ রোজ তোর এত অপমান আমি আর কত সহ্য করতাম। আর তো সহ্য করতে হবে না। শোনো মা, আমাকে আর ফোন দিও না। এখানে সবাই খুব ভালো মানুষ। এত কিছুর পরেও তোমার মেয়েকে বাড়িতে জায়গা দিয়েছে, কিন্তু তোমাদের ওনারা সহ্য করতে পারেন না। তোমাদের সাথে যোগাযোগ রাখি সেটা ওনাদের পছন্দ না। ঠিক আছে, তুই যদি ভালো থাকিস তাহলে যোগাযোগ করব না। তবুও আমার মেয়েটা একটু সুখে থাক। শশীকে বলে দিও আমি ভালো আছি। কথা বলবি শশীর সাথে? নে কথা বল। না, বলবো না। যোগাযোগ যেন না করো সেটা জানাতে ফোন করেছি। আর আমার শ্বশুরকেও ফোন দিবে না বলে রাখলাম। বলেই ফোন রেখে দিল শিখা। মাকে এত কড়া ভাষায় কথা বলে, এত খারাপ ব্যবহার করেও শিখার ভাবলে সেন যেন কিছুই হয়নি। শিখা বয়সে মাহিরের থেকে 2 বছরের বড়, তার উপর মাহিরের পাশে বড্ড বেমান। শিখার সেই রূপ নেই যা দিয়ে স্বামীর মন ভুলাবে। সাধারণের থেকে সাধারণ চেহারার মাঝে যেন বয়সের ছাপটা স্পষ্ট বোঝা যায়। মাহির কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। শিখার ব্যবহারে মন নরম হলেও শিখার মুখের দিকে তাকালেই যেন মাহিরের মন বিষিয়ে যায়। শিখা মাহিরের গলার কাটা হয়ে গেছে। সেই কাটা না পারছে গিলতে, না পারছে বের করতে। ওর জীবন বিষিয়ে গেছে। শিখাকে নিজের স্ত্রী বলে কারো সামনে পরিচয় দিতেও লজ্জাবোধ করে। মাহিরের বিয়ের পরে যখন ওর বোনদের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে শুনলো, মাহির রীতিমতো পালিয়ে থাকলো। কারণ ওর পক্ষে শিখাকে বউ বলে পরিচয় দেওয়া সম্ভব না। দুনিয়া সুন্দরের পূজারী। সুন্দর চেহারা আড়ালে কুৎসিত বিকৃত মন থাকলেও সুন্দরের দোহাই দিয়ে পার পেয়ে যায়। আর কুৎসিত একটা চেহারার আড়ালে সুন্দর একটা মন থাকলেও সেটা অযত্নে, অবহেলায়, অপমানে রোজ রোজ নরকের যন্ত্রণা সহ্য করে। মাহির আর শিখার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেছে। মাহিরের বাবা জোর করে শিখাকে এই বাড়িতে রাখলেও মাহির যে মেনে নিতে পারেনি সেটা উনি জানেন। তিনি একদিন ইভাকে বললেন, মাহির বোধহয় বিয়েটা এখনো মেনে নিতে পারেনি। আসলে বাবা, মাহিরের পক্ষে কি এত তাড়াতাড়ি মেনে নেওয়া সম্ভব? ওর জায়গা থেকে চিন্তা করে দেখুন, আমরা তো মেনে নিয়েছি, মাহিরও ঠিক মেনে নিবে।
আরো কিছুদিন সময় দিন, আপনি চিন্তা করবেন না। একটি দীর্ঘশ্বাস ফেললেন মাহিরের বাবা। মাহিরের অফিসে একটা ট্রেনিং এর জন্য 3 মাস ঢাকায় থাকতে হবে, এটা জেনে মাহির অনেক খুশি হলো। কিছুদিন সে এই বাড়ির বাইরে থেকে মুক্ত নিঃশ্বাস নিতে পারবে। এই খবর বাড়িতে জানার পরেও সারোয়ার সাহেব মনে মনে বুদ্ধি করলেন এই সুযোগ মাহির আর শিখা নিজেদের মতো কিছুদিন থাকুক এই বাড়ির বাইরে, এতে হয়তো মাহিরের মন গলবে। তিনি মাহিরকে বললেন, যাচ্ছ যে থাকবে কোথায়? অফিসের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ বাবা, ওনারা সব ব্যবস্থা করে দিবেন। ওখানেই থাকতে হবে এমন বাধ্যকতা আছে নাকি? না তা নেই, অনেকেই বাইরে থাকবে, যার ইচ্ছে সেখানে থাকবে। তাহলে তো ভালোই হয়েছে। তুমি 3 মাসের জন্য একটা বাসা ভাড়া করে নাও। বাসা ভাড়া করে কি করব? আমি তো সেখানেই থাকতে পারবো। না, পারবে না, কারণ শিখাও যাবে তোমার সাথে। বাবা আমি তো বেড়াতে যাচ্ছি না। সেটা জানি, কিন্তু বাসা থেকে গিয়ে ট্রেনিং করতে পারবে না এমন তো কোনো কথা নেই। খোঁজ নিয়ে আগে বাসার ব্যবস্থা করো। তাছাড়া কি খাবে না খাবে তার ঠিক নেই। শিখা তোমার সাথেই যাবে। আচ্ছা ঠিক আছে। মাহির মুখ কালো করে বেরিয়ে ওর মার কাছে গিয়ে বলে, মা, বাবা কি শুরু করেছেন এসব? সব কিছু কি জোর করে চাপিয়ে দিতে চান আমার উপর? সারোয়ার সাহেব মাহিরের পিছনে দাঁড়িয়ে কথা শুনছেন, সেটা মাহির বুঝতে পারেনি। তোমার উপর চাপিয়ে দিতে চাইছি না, যাতে তুমি মানিয়ে নিতে পারো সেই চেষ্টা করছি। মাহির পিছনে ফিরে ওর বাবাকে দেখে মাথা নিচু করে বলল, বসো মাহির, আজ তোমাকে একটা গল্প বলি। একটা ছেলে ছিল, সে পড়াশোনায় খুব ভালো, অনেক আগ্রহ ছিল পড়ার। স্কুলের স্যার ম্যাডাম বলতেন ছেলেটা অনেক মেধাবী, জীবনে অনেক বড় হবে। কিন্তু ছেলেটা এত গরিব ছিল যে পড়াশোনা চালিয়ে যাবার তৌফিক ছিল না। অনেক কষ্টে 10ম শ্রেণী অবধি পড়ার পরে ছেলেটার পড়া বন্ধ হয়ে যাবে প্রায় এমন অবস্থা। কারণ সামনে ম্যাট্রিক পরীক্ষা, কিন্তু ফর্ম পূরণ করার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। ছেলেটার বাবা দিনমজুরের কাজ করত, এতগুলো টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব ছিল না। অনেক জায়গায় হাত পাতলো, কিন্তু খুব সামান্য কিছু টাকা ধার পেল, কারণ দিনমজুরকে কেউ সহজে ধার দেয় না, দিলেও খুব সামান্য। ফর্ম পূরণ করার শেষ দিন ছেলেটা বসে বসে কাঁদছে, কারণ তার পরীক্ষা আর দেওয়া হবে না। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। তখন ছেলেটার এলাকার এক বড় ভাই আসলো। সে শহরের কলেজে পড়তো, অনেক ভালো সম্পর্ক ছিল তার সাথে। বয়সে 2-3 বছরের বড় হলেও বন্ধুর মতো। সেই ছেলেটা ছুটিতে বাড়িতে এসেছিল, তাদের আবার অবস্থা অনেক ভালো ছিল। সে ছেলেটাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। ছেলেটা সব বলার পরে বলল, আয় আমার সাথে। তারপর নিজে ঘর থেকে টাকা নিয়ে স্কুলে গিয়ে ছেলেটা সব টাকা পরিশোধ করে দিল। ছেলেটা পরীক্ষা দিল, সবাই যেমন ভালো ভেবেছিল তার চেয়েও অনেক ভালো রেজাল্ট করলো, পত্রিকায় ছবি ছাপালো। তারপর শহরের কলেজে সেই ভাই তাকে ভর্তি করিয়ে দিলেন। তারপর তাকে পিছনে তাকাতে হয়নি। নিজের পড়াশোনার খরচ ছেলেটা নিজেই টিউশনি করে জোগাড় করে পড়াশোনা শেষ করে অনেক বড় একটা চাকরি করে। কিন্তু সেই যে 2000 টাকা ছেলেটার প্রয়োজন ছিল, সেটা না পেলে ছেলেটা হয়তো দিনমজুরের কাজই করত। সেই 2000 টাকা জীবনের মূল ঘুরিয়ে দিয়েছে। সেজন্যই আজ এই বাড়ি, এত আরাম আয়েশ। তোমাদের সব চাহিদা অনুযায়ী পেয়েছো, লেখাপড়া করে ভালো চাকরি করেছো, সম্মানের জীবন কাটাচ্ছ। সেই 2000 টাকা যদি না থাকতো তবে আজ তোমরা সারোয়ার সাহেবের ছেলের পরিচয়ে না, কামলা সারোয়ারের পুত পরিচয়ে বাঁচতা। বুঝতেই পারছো সেই ছেলেটা তোমার বাবা। আর সেই টাকাটা কে দিয়েছিল জানো? শিখার বাবা। মাহিরের চোখ ভিজে গেছে। এখন যদি মনে করো সেই টাকা শোধ করার জন্য তোমাকে ব্যবহার করছি বা তোমার উপর চাপিয়ে দিচ্ছি, তবে ভুল করছো। বাবারে, কিছু ঋণের শোধ হয় না, কোনো কিছুর বিনিময়ে সেই 2000 টাকার মূল্য পরিশোধ সম্ভব হবে না। শিখাকে যখন বিয়ে করাতে চেয়েছিলাম তখন শিখার বাবার পরিচয় জেনেই গিয়েছিলাম, কিন্তু তারা যে শিখার বদলে অন্য মেয়েকে দেখিয়েছে সেটা তো জানতাম না। ওর মায়ের সাথে কথা বলার পরে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। শিখার বাবা মারা যাওয়ার পরে ওর চাচাদের অত্যাচারে ওদের জীবন বিষিয়ে গেছে। আর শিখার বিয়ের এসব সব ওর চাচাদের প্ল্যান অনুযায়ী হয়েছিল। কেন করেছিল সেসব পরে জেনে যাবে। মানুষের ভিতর দেখার চেষ্টা করো বাবা, তাহলেই মনে শান্তি পাবে। এখন যাও, আমি একটু বিশ্রাম নিব। মায়ের খুব হতাশ হয়ে চলে গেল। কয়েকদিনের মধ্যেই মায়ের নতুন বাসা নিল। শিখাকে সাথে করে নতুন বাসায় উঠল। শিখা নিজের হাতে এই নতুন সংসার সাজালো। মাহির এখন স্বাভাবিক ব্যবহারই করে শিখার সাথে। একদিন ইভা ফোন দিল মাহিরকে। ইভা শিখার কথা জিজ্ঞেস করতেই মাহির বলল, শিখা ভালোই আছে। তোমাদের মধ্যে কি সব ঠিক হয়েছে? ভাবি, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই মানতে পারছি না। ও কিন্তু অনেক ভালো একটা মেয়ে, তোমার কতটা খেয়াল রাখে সেটা বোধহয় তুমি নিজেও বুঝতে পারছো না। জানি, কিন্তু বাদ দাও ভাবি। ওকে একটু বুঝতে চেষ্টা করো, তাহলেই তোমার
জন্য অনেক সহজ হয়ে যাবে। ভালো থেকো, রাখছি। মাহির সত্যিই চাইছে মানিয়ে নিতে, কিন্তু শিখা সামনে আসলেই ওর মেজাজ বিগড়ে যায়। খারাপ ব্যবহার না করলেও স্ত্রী বলে ভাবতে পারছে না। সেই সকালে বেরিয়ে যায় মাহির, রাত 8টার পরে ফিরে। শিখা সারাদিন বাসায় একাই থাকে। মাহির এসে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার কাজ করে কিছু। শিখার সাথে প্রয়োজনের বাইরে কথা বলার মতো সময় যেমন নেই, তেমনি মাহির নিজেও সময় খুঁজে না কথা বলার জন্য। শুক্রবার দিনটা অর্ধেক ঘুমিয়েই কাটিয়ে দেয়। এক শুক্রবার রাতে শিখা যখন সব কাজ সেরে রুমে আসলো, তখন মাহির কি মনে করে শিখাকে জিজ্ঞেস করে ফেললো, তোমার বাসায় কে কে আছে? অনেক মানুষ আছে। মা আছে, আমার বোন শশী আছে, বড় চাচা, বড় চাচিমা, ওনার 1 ছেলে 2 মেয়ে, ছোট চাচা চাচি, ওনাদের 2 ছেলে মেয়ে। বাহ বাহ, এ তো দেখছি বিরাট পরিবার। হ্যাঁ, সবাই একসাথেই থাকে। তোমার চাচারা নাকি অনেক? তোমার বাবা তো শুনেছি ভালো জব করতেন, চাইলে তো তোমরা আলাদা থাকতে পারতে। এটাই নাকি আমাদের পরিবারের রেওয়াজ, যাই কিছু হয়ে যাক কেউ আলাদা থাকতে পারবে না। আমার দাদু ওনার সম্পত্তির যে উইল করে গেছেন, তাতে আছে কেউ একজন যদি আলাদা হয়ে যায় তবে শুধু সে বঞ্চিত হবে না, বাকি সবাইও বঞ্চিত হবে। কারণ সব তাহলে একটা ট্রাস্টে চলে যাবে। এই ভয়ে কেউ আলাদা হয়নি, আমাদেরও আলাদা হতে দেয়নি। বাবা মারা যাবার পর পেনশনের 1টা টাকাও মায়ের হাতে রাখতে পারেননি, সব চাচারা নিয়ে গেছেন। বুঝেছি, সবকিছুর পিছনে তোমার চাচারা। বুঝলাম, কিন্তু এই বিয়ে নিয়ে এত নাটকের কারণ তো বুঝলাম না। শিখা মৃত হেসে বলল, আমি যে দেখতে ভালো নই তাই সবার বোঝা হয়ে গিয়েছিলাম। বাবা মারা যাবার 3 বছরের মাথায় ইন্টারমিডিয়েট পাশ করার পর যখন ভর্তি হতে চেয়েছি, চাচারা পড়া বন্ধ করে দিলেন। মেয়েদের তো পড়ার দরকার নেই, অনেক চেষ্টা করেও আর পড়তে পারিনি। মা চেয়েছিলেন বিয়ে দিয়ে দিতে, কিন্তু বড় চাচি প্রথম বাধা দিলেন, বললেন এত তাড়াহুড়ো করার কিছু নেই। আসলে মা আর আমি সংসার সব কাজ করতাম, প্রায় মা অসুস্থ হয়ে পড়তেন। তখন আমি আর শশী মিলে রান্না করা, কাপড় কাচা, ঝাড় দেওয়া সব করতাম। বিনে পয়সার চাকর কেউ এত সহজে ছাড়ে? আমাদের পড়া বন্ধ হলেও অন্যরা সবাই ঠিকই পড়াশোনা করেছে, কিন্তু ওনার মেয়ের বিয়ে ভেঙে গেছে। কারণ মানুষের মুখে শুনেছি বাড়ির বড় মেয়ের এখনো বিয়ে দেয়নি, এজন্য অনেকেই ওনাদের বদনাম করেছে। পরপর কয়েকটি বিয়ে ভাঙার পরে চাচির টনক নড়ে। এবার আমাকে বিদায় করে উঠতে পড়ে লাগেন, কিন্তু আমি তো সুন্দর নই, তার উপর বয়স 30-এর কোটা ছুঁয়েছে। এই মেয়েকে দেখতে সে কেউ পছন্দ করবে? বারবার চেষ্টা করেও যখন দেখলো কেউ আমাকে পছন্দ করছে না, তখন তারা আরো মরিয়া হয়ে গেলেন। উঠতে বসতে অনেক অপমান করতেন, তারপর গায়েও হাত তুলেছে। কারণ আমার অপরাধ হলো আমার বিয়ে হচ্ছে না, কেউ পছন্দ করছে না। তারপর আমার মামাতো বোন দোলনকে আমাদের বাড়িতে নিয়ে আসলো। শুনলাম ওকে দেখতে আসবে এখানে, ওকে পছন্দ করলো, বিয়ে ঠিক হলো। বিয়ের আগের রাতে জানলাম বিয়েটা আমার। বুঝলাম আমার বদলে দোলকে দেখিয়েছে। এটা কত বড় অন্যায়! লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। অনেক চেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত মা বললেন বিয়ে না করলে উনি বিষ খাবেন। বিষে শেষে হাতে নিয়ে বসেছিলেন। তখন আমার আর কিছু করার ছিল না। আমার মা অনেক অসহায়, রোজ রোজ ওনাদের কাছে আমার জন্য অপমান সহ্য করতে করতে উনি আর পারছিলেন না। আমাকে নরক থেকে বাঁচাতে অন্যায় জেনেও মা এটা করেছে। মায়ের উপর অভিযোগ নেই, অভিমান আছে। আর কিছু না পারলে 3 মা মেয়ে তো একসাথে মরতে পারতাম। শিখার কথা শুনে মাহিরের চোখ কখন ভিজে গেছে টের পায়নি। বুকের ভেতর চিনচিন করে উঠল। কত রঙের দুঃখ আছে মানুষের মনে। শিখাকে বলার মতো কিছু খুঁজে পেল না মাহির, শুধু বলল, ঘুমিয়ে পড়ো। শিখা ঠিকই ঘুমিয়ে পড়ল, কিন্তু মাহিরের চোখে ঘুম আসেনি। মাহির শিখার দুঃখের গল্প শুনে শিখার প্রতি কিছুটা নমনীয় হতে চাইল, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি মাহিরের মন ঠিক উল্টিয়ে দেয়। মাহির ঢাকায় এসেছে বউ নিয়ে। এই কথা শোনার পরে মাহিরের এক বন্ধু সাইফ তার বউ নিয়ে আসে মাহিরের বাসায়। শিখাকে দেখে একে অন্যের মুখ চাওয়াচি করে মাহিরের চোখ এড়ায়নি। শিখা অনেক আপ্যায়ন করলো মাহিরের বন্ধু আর বন্ধুর পত্নীকে। শিখা কিচেনে ব্যস্ত ছিল, মাহিরও একটু বাইরে গিয়েছিল। সাইফ আর সাইফের বউ ব্যালকনিতে বসেছিল। মাহির ওদের ডাকতে এসে শুনলো সাইফের বউ বলছে, তুমি দেখো বয়স অনেক বড় হবে, মাহির ভাইয়ের পাশে একদম মানায়নি, গায়ের রঙও ময়লা। এটাকে ময়লা বলে না, শ্যামলা বলে। ও একই কথা, কেমন যেন। খুবই ভদ্র আর অমায়িক, হয়তো এত সুন্দরী নয়। তাহলে দর্শন দিন ফেরগুন বেচারি। তোমার কি মনে হয় মাহির ভাইয়ের সাথে সুখী হবে? ওনার মতো হ্যান্ডসাম ছেলের পাশে একে দেখলে মানুষ বড় বোন ছাড়া কিছুই ভাববে না। উনি কিভাবে মেনে নিয়েছে আল্লাহ জানে। এসব শুনে মাহিরের মেজাজ আরও খারাপ হয়ে গেছে, কিন্তু ওদেরকে কিছু তো বলা যায় না। আর তারা সত্যি কথাই তো বলেছে, ভুল কিছু বলেনি। ওরা সেদিন বিদায় নিলেও মাহিরের মনে আরও বিষাদ দিয়ে গেল। শিখার প্রতি যতটুকু দুর্বলতা তৈরি হচ্ছিল সেটাও এখন অসহ্য মনে হতে লাগলো।
আগের টুকটাক কথা বললেও এখন সেটাও বলে না। সারাদিন একা বাসায় শিখার দম বন্ধ হয়ে আসে। মাহির রাতে ফিরে সকালে চলে যায়। শিখার দিকে খেয়াল দেওয়ার প্রয়োজন বোধ করেনি। এই বন্ধ অবস্থায় থেকে থেকে যেন শিখার প্রাণ হাঁসফাঁস করছে একটু মুক্ত নিঃশ্বাস নিতে। মফস্বলের মেয়ে শিখা, এই বন্দি দশায় ওর শরীরের অবনতি হচ্ছে কেবল। না খেতে পারছে, না শান্তি পাচ্ছে, অসুস্থ বোধ করছে। কিন্তু কাকে বলবে? মাহিরের সময় কই ওর দিকে ফিরে দেখার। দিন দিন শিখা কেমন যেন হয়ে যাচ্ছে। ও কিছু খেতে পারছে না। সারাদিন কিছু খায় কিনা মাহির কখনো জিজ্ঞেস করেও দেখেনি। রাতে মাহিরের সাথে খেতে বসলেও মাহির খেতে খেতে ফোন কাটে, খাবার শেষ করে উঠে চলে যায়। শিখা যে কিছুই খেতে পারছে না সেদিকেও খেয়াল করেনি। এর মধ্যে হঠাৎ একদিন শিখা ঘুমিয়ে আসে। মাহির শিখার দিকে খেয়াল করে দেখে মেয়েটা অনেক শুকিয়ে গেছে। মাহির ভাবলো হয়তো এখানে মানিয়ে নিতে পারছে না। পরদিন সকালে মাহির শিখাকে জিজ্ঞেস করলো, তুমি কি অসুস্থ? না তো, আমি ঠিক আছি। কিন্তু তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, অনেক শুকিয়ে গেছো। কিছু হয়নি, এখানে কেমন বন্দি বন্দি মনে হয়, ভালো লাগছে না আমার। আর তো 1.5 মাস, দেখতে দেখতে চলে যাবে। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো। আচ্ছা, বলবো। দুদিন পরে মাহির খেয়াল করে শিখাকে খুব অসুস্থ লাগছে। চোখে মুখে অস্বাভাবিক কিছু একটা বুঝতে পারছে। মাহির আরও খেয়াল করলো শিখা কিছুই খেতে পারছে না। তুমি যে বললে অসুস্থ না, আমি তো দেখছি তুমি সুস্থ না, কিছুই তো খাওনি। কি হয়েছে তোমার? তোমার চোখ কেমন ফুলে গেছে। আমাকে বাড়িতে পাঠিয়ে দিবেন? আমার এখানে একদম ভালো লাগছে না। আচ্ছা, সে দেখা যাবে, আগে তোমার ডাক্তার দেখাতে হবে। দুদিনের মধ্যে মাহিরের সুযোগ হয়নি ডাক্তার দেখানোর। সেই রাতে শিখার অনেক জ্বর উঠে। মাহির সারা রাত জেগে জলপট্টি দেয় মাথায়। শিখা এক রাতে যেন বিছানার সাথে মিশে গেছে। ওষুধ এনে খাওয়ানোর পরে জ্বর কমলেও শিখা যেন শরীরে কোনো শক্তিই পাচ্ছে না। মাহির আর দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে গেল। অনেক ঔষধপত্র নিয়ে তারা ফিরল। 4-5 দিন পরে মাহির ইভাকে ফোন করে বলল, ভাবি, তুমি একটু ভাইয়া বা বাবাকে নিয়ে একটু ঢাকায় আসো। কেন মাহির, কি হয়েছে? কোনো সমস্যা? শিখা খুব অসুস্থ, ওকে একা রেখে আমি যেতে হয়। কিভাবে কি করব বুঝতে পারছি না। একা রেখে যাব ভরসা পাচ্ছি না। তোমরা আজই আসো। কি হয়েছে শিখার? জানি না ভাবি, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আসো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আজই আসবো। মাহিরের ভাবি আর বাবা এসে ঢাকা পৌঁছালো। তারা এসে শিখাকে দেখে চমকে উঠল। শিখা ঘুমে, ওনারা আসবেন সেটাও শিখা জানে না। এ কি হাল হয়েছে মেয়েটার? একদমই চেনা যাচ্ছে না। তুমি ওর দিকে খেয়াল রাখোনি? কি অবস্থা হয়েছে ওর? নিশ্চয়ই খাওয়া দাওয়া একদম করেনি। ভাবি, আমি সারাদিন বাসায় থাকলে তো সকালে বের হয়ে সেই রাত হয়ে যায় ফিরতে ফিরতে। আগেই বাবাকে বলেছিলাম, বাবা তো বোঝেনি। একা সারাদিন কি করে সেসব তো আমি খেয়াল রাখতে পারি না। আর এমনিতেই আমি প্রেশারের মধ্যে থাকি। যাই বলো ভাই, তোমার খেয়াল তো ছিল না সেটা আমি জানি। তার সাথে অবহেলায় ছিল মেয়েটা, ভেতরে ভেতরে কেবল কষ্ট পেয়েছে, নিজের দিকে একটু খেয়াল করেনি। মাহির ইভা কথা বললেও সারোয়ার সাহেব গম্ভীরভাবে বসে রইলেন। মাহির, তুমি আজকে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। আমি নিজে গিয়ে কথা বলবো ডাক্তারের সাথে। আমার বন্ধু অনেক বড় ডাক্তার, কথা হয়েছে ওর সাথে, সেখানেই যাব। ঠিক আছে বাবা। শিখাকে নিয়ে সারোয়ার সাহেব ও মাহির ডাক্তারের কাছে গেল। সব কিছু দেখে ডাক্তার শিখাকে এমার্জেন্সি হসপিটালাইজড করলো। 15 দিন ধরে শিখা হাসপাতালে ভর্তি। শিখার শ্বশুর ইভা আছে শিখার সাথে। মাহির প্রতিদিন সকালে একবার দেখে যায়, আবার রাতে ফেরার সময় শিখাকে দেখে যায়। বন্দি শিখা আরও বেশি বন্দি হয়ে গেছে। 4 দেওয়ালের বদ্ধ ঘরে ছটফট করছে। এখানে দম আরও বন্ধ হয়ে আসছে। ভাবি, ইভা শিখার শিউরে বসে আছে। একটু ঝুঁকে জিজ্ঞেস করলো, কিছু বলবে? এখানে আর কতদিন থাকতে হবে? এই তো আর কিছুদিন। তুমি সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি। আমি বোধহয় আর বাঁচবো না, তাই না? শিখা ইভার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ছি শিখা, ওসব বাজে কথা একদম বলবে না। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার কি হয়েছে ভাবি? এই যে খাওয়া দাওয়া করনি, নিজের খেয়াল রাখুনি, এই জন্যই অসুখ করেছে। আমাকে এখান থেকে নিয়ে চলো, বাড়িতে নিয়ে চলো, দেখবে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আচ্ছা, নিয়ে যাব। এখন কথা না বলে চুপ করে ঘুমাতে চেষ্টা করো, আমি তোমার পাশেই আছি। আমার জন্য কত কষ্ট করছো তুমি। আমি তোমার বোন, তাই করছি। হ্যাঁ, তুমি আমার বোন। তো বোনের জন্য এইটুকু করব না? আচ্ছা, আমার অসুখ হলে বুঝি তুমি আমার জন্য করবে না? বুঝেছি। কপট অভিমানের সুরে বলল ইভা। শিখা ইভার একটা হাত ধরে, তুমি আমার বোন, সত্যিকারের বোন।
বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। আমার মা কি জানে আমি এখানে? না, তোমার মা অসুস্থ ছিলেন, তাই ওনাকে কিছু বলতে বাবা নিষেধ করেছেন। উনি আরেকটু সুস্থ হয়ে উঠুক, তখন বাবা নিজেই বলবেন। কি হয়েছে মায়ের? তেমন কিছু না, আগের অসুখের সাথে জ্বর ছিল, কিন্তু তোমার মা টেনশন করে আরো অসুস্থ হয়ে পড়বেন, আবার এখানেও চলে আসতে চাইবেন, তাই বাবা কি বলেনি কিছু। ভালো করেছেন। সারোয়ার সাহেবকে শিখা অনেক অনুরোধ করলো তাকে এখান থেকে নিচে যেতে। শিখার কেমন অস্থির হয়ে গেছে এখান থেকে বের হওয়ার জন্য। রাতে মাহির একটু দেরি করে আসলো, কারণ শুক্রবার সারাদিন সে শিখার কাছেই থাকে, তাই বৃহস্পতিবার একটু দেরি করেই আসে। শিখা ঘুমিয়ে আছে। মাহির শিখার পাশে এসে বসলো। ঘুমন্ত শিখার মুখের দিকে তাকিয়ে ভেতরটা হু হু করে উঠল। নিজের অজান্তেই মাহির শিখার একটা হাত টেনে নিজের হাতের মুঠোয় নিল। এই প্রথম মাহির শিখার হাত স্পর্শ করলো, তাও আবার যখন শিখা হাসপাতালের বিছানায়। শিখার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখলো মাহির ওর হাত ধরে বসে আছে। শিখার চোখ ছলছল করছে। আমাকে এখান থেকে নিয়ে যান না। নিয়ে যাব, আরেকটু সুস্থ হয়ে যাও তারপর। এখানে থাকলে আমি সুস্থ হব না, দম আটকে মরে যাব। আচ্ছা নিয়ে যাব, ডাক্তারের সাথে কথা বলে নিয়ে যাব, চিন্তা করো না। আপনি অনেক ভাগ্যবান মনে হয়। কিভাবে? শুনেছি ভাগ্যবানের বউ মরে, আপনিও ভাগ্যবান হয়ে যাবেন। অবশ্য বউ আর হতে পারলাম কই। কেন এইসব কথা বলছো? তোমার কিচ্ছু হবে না, আর এই কথাটা দ্বিতীয়বার যেন তোমার মুখে না শুনি। আমি খুব অপয়া, যেখানে যাই সবার উপর ঝামেলা হয়ে যায়। আপনার জীবনটা আমার জন্য কেমন এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, এলোমেলো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি সুস্থ এলোমেলো জীবন গোছানোর দায়িত্ব নিতে হবে তোমার। শিখা মৃদু হেসে চোখ বন্ধ করলো, মুখে কিছুই বলল না। মাহির শিখার মাথায় হাত রাখে। শিখা অনুভব করে মাহিরের স্পর্শ, মনে হয় স্বপ্নের মতো, কিন্তু চোখ খুলতে ইচ্ছে করছে না শিখার। পাশে স্বপ্ন ভেঙে যায়, শুধু টপ টপ করে 2 ফোঁটা পানি চোখ থেকে দুদিকে গড়িয়ে পড়লো। মাহির অনেক সময় শিখার পাশে বসে থাকলো। কেন জানি উঠতে ইচ্ছে করছে না মাহিরের। শিখা কিছুতেই হাসপাতালে থাকতে চাইছে না। সবাইকে অনেক অনুরোধ করলো তাকে বাড়িতে নিয়ে যেতে, কিন্তু যখন দেখলো কেউ নিয়েই যাচ্ছে না, তখন জিদ ধরে বসলো। কিছুতেই ওষুধ মুখে তুলছে না। এখান থেকে না নিয়ে গেলে ওষুধ খাবে না বলে জিদ ধরে আছে। বাবা, শিখাকে কিছু খাওয়ানো যাচ্ছে না, জিদ ধরে আছে বাড়িতে যাবার জন্য। অস্থির হয়ে গেছে মেয়েটা। গম্ভীর মুখে বললেন সারোয়ার সাহেব। দেখি ডাক্তারের সাথে কথা বলে কি বলে। মাহির আসুক। তখনই মাহির আসলো। ইভা মাহিরকে দেখে, ওই তো মাহির এসে গেছে। বাবা, ডাক্তারের সাথে কথা বলেছি, কালকেই রিলিজ দিয়ে দিবে। রিলিজ দিলেই তো হবে না, বাড়িতে নিয়ে কি এই চিকিৎসা করা যাবে? কিছু করার নেই বাবা, এখানে রাখলে অবস্থার অবনতি ছাড়া উন্নতি হবে না। তাছাড়া শিখা এখানে থাকতেই চাইছে না, ওকে এভাবে কষ্ট দিয়ে কী লাভ? এটা ঠিকই। আচ্ছা, যাবার ব্যবস্থা করো। আচ্ছা, আমি অ্যাম্বুলেন্স ঠিক করে রাখবো। না তুমি কি যাবে আমাদের সাথে? না বাবা, আমার আরও 8-10 দিন লাগবে, শেষ হলেই যেতে হবে, এছাড়া যাবার উপায় নেই। ঠিক আছে। পরের দিন শিখাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন সারোয়ার সাহেব আর ইভা। অ্যাম্বুলেন্সের পেছনের গ্লাস গলিয়ে এই শহরের বড় বড় অট্টালিকার ফাঁকে একটু আকাশ উঁকি দিচ্ছে। শিখার চোখ খুলে সেই আকাশ দেখছে। যখন শহর থেকে বেরিয়ে এলো তখন আকাশ আরও স্পষ্ট দেখতে পেল। এই আকাশ দেখে যেন শিখার মনে একটা স্বস্তি এলো। এই শহরকে বিদায় জানিয়ে শিখা চলল বাড়ির পথে। মনে হচ্ছে শিখার জন্যও সেই পথ যেন অধীর আগ্রহে চেয়ে আছে। অবশেষে শিখা বাড়ি পৌঁছালো। আজ 5 দিন হলো শিখা চলে গেছে বাড়িতে। মাহির ঢাকায় থেকে গেল, কিন্তু কিছুতেই মনে শান্তি পাচ্ছে না। শিখা যখন হাসপাতালে ছিল দিনে 2 বার দেখা করতে গেছে, কিন্তু এখন পুরো বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এই বাসার প্রতিটি জিনিসে শিখার ছোঁয়া আছে। প্রতিটি জিনিস নিজের হাতে সাজিয়েছিল। মানুষ নিজের অজান্তেই কারো অভ্যস্ত হয়ে পড়ে। সেই মানুষটাকে যতই অবহেলা করা হোক, তার উপর যতই বিরক্তি আসুক, ঘৃণা করুক, তার অনুপস্থিতিতে তার অভাবটা অনুভব হয়। বাড়িতে একটা বিড়াল পুষলেও তার উপর মায়া পড়ে যায়। আর শিখা যে চলজন্ত একটা মানুষ, শিখা নিজের হাতে বিছানা গুছিয়ে রাখত, মাহিরের জামা কাপড় ধুয়ে রাখত, খুব ভোরে উঠে মাহিরের জন্য নাস্তা তৈরি করত, অফিসে যাবার আগে কাপড় আয়রন করে দিত। কিন্তু এই কদিন পুরো বাসা দেখে মনে হচ্ছে এটা একটা গোডাউনখানা। এখানে সেখানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে টেবিলে নাস্তা তৈরি করা থাকে না। অফিস থেকে ফেরার পরে কেউ 1 গ্লাস পানি এগিয়ে দেয় না। মাহির শিখার অভাব খুব অনুভব করছে। একটা মানুষের চেহারা তার ভেতরে সব সৌন্দর্যকে স্মরণ করে দিতে পারে না। সৌন্দর্যকে চিনতে হয়, জানতে হয়। শিখার অবর্তমানে মাহির এটা ভালোভাবে উপলব্ধি করতে পারছে। কিছু উপলব্ধি বড্ড অসময়ে হয়। মাহির উপলব্ধি করতে পারছে সে শিখায় অভ্যস্ত হয়ে গেছে।
মনের দ্বিধা দ্বন্দ্বে এতদিন মাহির ভেতরে জ্বলে যাচ্ছিল। আর কয়েকটা দিন তারপর মাহিরও ফিরে যাবে। মাহিরের সব কাজ শেষ করে ফিরে আসে। শিখা মাহিরকে দেখে খুব খুশি হলো, কিন্তু শিখার অবস্থা দেখে মাহির কষ্ট পেল। কেমন আছো শিখা? আপনি এসেছেন? হ্যাঁ, আমি চলে এসেছি। এখন কেমন আছো তুমি? আমি ভালো আছি। শিখা উঠে বসার চেষ্টা করে। এই উঠতে হবে না, শুয়ে থাকো তুমি। আমি ঠিক আছি, উঠতে পারবো। জানি উঠতে পারবে, কিন্তু ওঠার প্রয়োজন নেই। মাহির জানে শিখা নিজে বিছানা থেকে উঠতে পারে না, কিন্তু ওকে দেখে ওঠার চেষ্টা করছে। কিছু খেয়েছো? হুম। এমন সময় ইভা রুমে প্রবেশ করে। মাহির কথা পরে হবে, তুমি আগে ফ্রেশ হয়ে নাও। মা খাবার রেডি করেছেন। মাহির ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। ইভা বিছানার কাছে গিয়ে শিখাকে তুলে হেলান দিয়ে বসিয়ে দিয়ে এলোমেলো চুল বেঁধে দিল। তারপর ওষুধ খাওয়াতে চায়। আর ভালো লাগে না, আর ওষুধ দিও না ভাবি। কোনো কথা না, চুপচাপ খেয়ে নাও। এতগুলো খেতে কষ্ট হয়, আমি খাবো না। দেখো, বাচ্চাদের মতো জেদ করো না, ওষুধ না খেলে হবে নাকি? মাহির এসে দেখলো ইভা ওষুধ খাওয়াতে চেষ্টা করছে, কিন্তু শিখা কিছুতেই খেতে চাচ্ছে না। ভাবি, আমার কাছে দাও। মাহির ইভার কাছ থেকে ওষুধ নিয়ে নেয়। ঠিক আছে, তুমি খাইয়ে দাও, আমি আসছি। ইভা চলে গেল। হা করো। খেতে পারবো না। কেন জোর করছেন? আমি বলেছি তাই খেতে হবে। শিখা আর কথা না বাড়িয়ে আস্তে আস্তে ওষুধ খেয়ে নিল। বাড়িতে আসার পর মাহির যত সময় থাকে শিখার অনেক খেয়াল রাখে। রাতে মাহির শিখার পাশে বসে আছে। শিখা চোখ বন্ধ করে আছে, তাই একটা বই নিয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়ছিল। শিখা একটু মাহিরের দিকে ফিরে বলল, আমার মা আর শশীকে একটা খবর দিবেন। ঘুমাওনি তুমি? আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছো। মাকে অনেক দেখতে ইচ্ছে করছে, কতদিন দেখি না মায়ের মুখ। আচ্ছা, কালই বাবাকে বলবো, তুমি এখন ঘুমাও। ঘুমাবো। পরের দিন সকালে মাহির সারোয়ার সাহেবকে বলল, বাবা, শিখার মাকে এখন একটা খবর দেওয়া দরকার। হ্যাঁ, ওনাকে খবর দিয়েছি গতকাল, উনি আজকেই আসবেন। তাহলে তো ভালোই হয়েছে। তুমি কি আজ কোথাও বের হবে? না বাবা, আজ কোথাও যাব না। শিখা অসুস্থ শুনে শিখার মা শশী, শিখার মামা ছুটে আসেন। বিয়ে নিয়ে যত কাণ্ড, তারপর ওনারা কখনো এমুখো হতেন কিনা সন্দেহ। কিন্তু এমন একটা খবর জানার পরে কোনো মা না এসে পারেন না। শিখা, শিখার মা ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। আপু। মা, শশী, তোমরা এসেছো? এ কি অবস্থা হয়েছে তোর? আমাকে একটা বার বললেও না আমার মেয়েটার এই অবস্থা। মাগো, তোর এ কি হাল হয়েছে? শিখার মা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। আফরোজা বেগম আর ইভা ওনাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আফরোজা বেগম ওনাকে নিজের রুমে নিয়ে গেলেন, আর ইভা শশীকে। শিখার মা কেঁদেই চলছে। আফরোজা বেগম শিখার মাকে বললেন, আপা, শিখা যে পরিস্থিতিতে এ বাড়িতে এসেছিল তাতে আমার পক্ষে মেনে নেওয়াটা কঠিন ছিল, তবুও মেনে নিয়েছি। শিখা আমার ছেলের বউ, ওকে এই অবস্থায় দেখে আমরা কেউ ভালো নেই। আপনি তো সব শুনেছেন। এখন যদি ওর সামনে এভাবে কান্নাকাটি করেন তবে মেয়েটার মনের জোর হারিয়ে ফেলবে। ওর সামনে আমরা কিছুই আলোচনা করি না। বোন, অনেক দয়া আপনাদের। এত কিছুর পরেও মেয়েটাকে ঠাঁই দিয়েছেন, কিন্তু এই অবস্থায় মেয়েটাকে দেখে কিভাবে শান্ত থাকবো বলুন? জানি আপা, কিন্তু তবুও শেখার জন্য নিজেকে সামলে নিন। শিখার মা ওর পাশে গিয়ে বসে মাথায় হাত রাখলো। মা, কেমন আছিস রে মা? তুমি আমার উপর রাগ করে আছো? না মা, রাগ করে থাকবো কেন? একটুও রাগ করিনি। কত খারাপ ব্যবহার করেছি? তুই সুস্থ হয়ে ওঠ, দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, আমাকে নিয়ে যাবে? হ্যাঁ মা, নিয়ে যাব। তুই যাবি না আমার সাথে? শিখা কিছু সময় চুপ থেকে বলল, আবার একদিন এসে আমাকে নিয়ে যেও। আজকে যাব না তোমার সাথে, আর একটু সুস্থ হয়ে যাই, তুমি এসে নিয়ে যেও। আচ্ছা মা। সারোয়ার সাহেব, আফরোজা বেগম আর শিখার মা একসাথে বসে কথা বলছেন। ভাই, মেয়েটাকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই, আপনার আপত্তি করবেন না তো? ভাবি, বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় ওকে নিয়ে গিয়ে আপনি কতটা কি করতে পারবেন জানি না। আমার মনে হয় এখানে থাকাটাই ভালো হবে। শিখা এখন যেতে চাচ্ছে না, কিছুদিন পর নাকি যাবে। আমি সপ্তাহখানেক পর নিয়ে যাব। সে পরে দেখা যাবে। আপনারা আজকে কোথাও যাচ্ছেন না, 2 দিন থেকে যাবেন। ভাই, কিভাবে? হ্যাঁ আপা,
2 দিন থেকে গেলে শিখার ভালো লাগবে, আপনি আর আপত্তি করবেন না। সারোয়ার সাহেব আর আফরোজা বেগমের অনুরোধে শিখার মা 2 দিন থেকে গেলেন শিখার কাছে। ওনার তো ইচ্ছে করে সারাক্ষণ মেয়ের পাশে থাকতে, কিন্তু মেয়ের শ্বশুর বাড়িতে এভাবে থাকা, তার উপর বিয়ের বিষয়টা ওনার ভালো করেই মনে আছে। সেই মরমে উনি মরে যাচ্ছেন, তবুও মেয়ের জন্য লাজ লজ্জা সম্মানের কথা ভুলে তিনি ছুটে এসেছেন। বসন্ত এসে গেছে, গাছে গাছে নতুন পাতায় আর ফুলের মেলা বসেছে। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ায় ছেয়ে গেছে প্রকৃতি। মাহিরদের বাসার পাশে বড় বড় কয়েকটি শিমুল গাছ আছে। মাহিরের বেলকনি থেকে স্পষ্ট দেখা যায় গাছে যেন আগুন লেগেছে। শিখা শুয়ে শুয়ে জানালার ফাঁকে একটু একটু দেখে সেই আগুন। বসন্ত এসেছে, শিমুল ফুল অনেক সুন্দর। তোমার ভালো লাগে? অনেক। দেখবে? ওই যে দেখা যায়। আরও দেখাবো, আসো। মাহির শিখাকে ধরে নিয়ে ব্যালকনিতে বসিয়ে দেয়। এবার দেখো তো কেমন। শিমুল বনে আগুন লেগেছে, পুড়ছে কারো মন, আর কারো মনে শিখা দাউ দাউ করে জ্বলছে। শিখা 2 চোখ ভরে দেখছে, আহ এত সুন্দর কেন সব কিছু, চোখে জল এসে যায়। এত সুন্দর বসন্ত আগে কখনো দেখিনি। মাহির কিছু বলে না, শুধু শুনে যাচ্ছে শিখার কথা। শিখার গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কালের যাত্রার ধবনি শিখা হয়তো শুনতে পাচ্ছে। লুকোচুরি লুকোচুরি সব কিছুতেই কেমন একটা লুকোচুরি খেলা। সবাই তার সাথে লুকোচুরি খেলায় মেতেছে, শিখাও বাদ যাবে কেন? শিখাও এ খেলায় যুক্ত হয়ে গেছে। এমনভাবেই থাকে যেন সে কিছুই জানে না, কিন্তু শিখা সবটা জানে, কিন্তু কাউকে বুঝতে দেয় না যে ও সব কিছু জানে। কি অদ্ভুত লুকোচুরি! ব্যালকনিতে বসেই গোধূলির রং গায়ে মাখালো শিখা। শিখা একা নয়, মাহিরও। জল জল করে সূর্যটা ধীরে ধীরে নিভু নিভু হয়ে পশ্চিমে ডুবে গেছে, তার সাথে সাথে আধারে ডুবে গেছে সব। শিখা জানে এই সূর্যটা যেমন নিভু নিভু হয়ে অন্ত গেছে, তেমনি সেও অসীমের পথে যাচ্ছে। সূর্য অস্ত গেলেও উদয় হয়ে ঝলমল রোদে হাসবে, কিন্তু শিখার জীবন প্রদীপ নিভে গেলে আর উদয় হবে না। মানুষের সময় যখন ফুরিয়ে যায় তখন বাঁচার আকুতি আরও তীব্র হতে থাকে। সব কিছু মনে হয় এত সুন্দর কেন, এত মায়া কেন? তবুও কিছু মানুষ মায়া কাটাতে চায়। শিখার কাছে গোপন করলেও শিখা জেনে গেছে তার লিউকেমিয়া। নিজের অজান্তে এই রোগ ধীরে ধীরে শেষ করে দিয়েছে তাকে। একেবারে লাস্ট স্টেজে আসার পরে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু এখন আর কিছুই করার ছিল না। তবুও হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু বাড়িতে আসার জন্য ছটফট করায় ডাক্তার ওকে ছেড়ে দিল। ডাক্তাররাও মানুষ, দুঃখ কষ্টের অনুভূতি তাদেরও আছে। শিখার জন্য কিছু করতে পারবে না, শুধু ধরে বেঁধে কিছু মেডিসিন দিতে পারবেন। এটা ভালো করেই জানেন মেডিসিন দিয়েও কিছু হবার নয়। তার চেয়ে যে কটা দিন আছে সে দিনগুলো মেয়েটার পরিবারের সাথে কাটানোই ভালো। এই ভেবেই ওকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। তারা শিখাকে কিছু জানায়নি, কিন্তু শিখা জেনে গেছে। হাসপাতাল থেকে রিলিজ নেবে শুনে ইভা আপত্তি করছিল। সারোয়ার সাহেব ইভা আর মাহির কথা বলছিল নিচু স্বরে। শিখা ঘুমেছিল, কিন্তু যখন ঘুম ভেঙে গেছে তখন শুনতে পারলো ওকে নিয়েই আলোচনা। কোনো সাড়া না দিয়ে ঘুমের মতো পড়ে রইল, কারণ শিখা জানতে চেয়েছিল ওর কি হয়েছে। বাড়ি নিয়ে যাওয়া কি ঠিক হবে? এখানে তো ট্রিটমেন্ট ভালোই চলছে, নিয়ে গেলে যদি আরো সমস্যা হয়? লাভ তো তেমন কিছুই হবে না, শুধু শুধু মেয়েটা বন্দি থেকে কষ্ট পেয়ে যাবে। কিছুই করার নেই বাবা। ডাক্তার কি আসার কোনো কথা বলেনি? না গো মা, লিউকেমিয়া একেবারে লাস্ট স্টেজে, ডাক্তারের আর কিছু করার নেই। কেমো দিলেও এর ধকল সহ্য করার মতো ক্ষমতা নেই ওর শরীরে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না। বাবা, শিখাকে বাড়ি নিয়ে যাব। এখানে ওর কষ্ট হচ্ছে, সারা জীবন কষ্ট পেয়ে গেছে। শেষ কটা দিন এভাবে আজাব না দিয়ে ওর ইচ্ছে দাম দেওয়া উচিত। হ্যাঁ, সেটাই ভালো হবে। সবার সামনে থাকলে মনে কিছুটা শান্তি পাবে। শিখা সব কথা শুনেছে। ব্লাড ক্যান্সারের শেষ পর্যন্ত শিখা নিভে যাবে এটা জেনে গেছে। সন্ধ্যা নামায় মায়ের শিখাকে রুমে নিয়ে শুইয়ে দেয়। কেমন মায়া পড়ে গেছে মেয়েটার উপর। আমার জন্য এত কষ্ট করছেন কেন? কি কষ্ট করলাম? এই যে আমার এত সেবা যত্ন করছেন। তুমি অসুস্থ তাই? আমি আমাদের বাড়িতে যেতে চাই। মাকে বলেছি উনি আসবেন আমাকে নিতে। বাড়িতে যাবে মানে কি? এই অবস্থায় যাওয়া অসম্ভব। কোথাও যেতে পারবে না, এখানেই থাকবে। শিখা মৃত হাসে। যেতে পারবো, আমাদের বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে। তুমি জানো না ওখানে পরিস্থিতি, সেখানে তোমাকে কিছুতেই যেতে দিব না। যাই হোক, ওটা আমার বাড়ি। জন্মের পর থেকে ওখানেই থেকেছি। এখন কেন জানি মন খুব টানছে সেখানে যেতে। আপনি না করবেন না প্লিজ। দেখো শিখা, আমি এই অবস্থায় তোমাকে পাঠাতে পারবো না। তুমি এখানে থাকবে আমার কাছে। তোমার মা বোন চাইলেও ঠিক মতো তোমার দেখাশোনা করতে পারবে না।
ওসব নিয়ে চিন্তা করবেন না, কিছুদিনেরই তো ব্যাপার। কিছুদিনের ব্যাপার মানে? মাহির চমকে ওঠে। কিছুদিন পরে তো চলে আসবো। হুম। আমাকে যেতে দিবেন না? বেশি কিছু চাইনি তো আপনার কাছে। তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি, আপনি না করবেন না, আমাকে যেতে দিন। মাহির গম্ভীর হয়ে গেল। শিখাকে সে যেতে দিতে চায় না। মাহির চায় শিখা ওর সামনেই থাকুক। কেন চায় সে নিজেও জানে না। হয়তো মেয়েটার উপর মায়া পড়ে গেছে, তাই সেখানে গেলে শিখা শান্তি পাবে না, সেবা যত্নও পাবে না ঠিকঠাক। এসব ভেবেও মাহির ওকে যেতে দিচ্ছে না। আর শিখা মনে মনে ভাবছে, আমার জন্য মাহিরের জীবন এলোমেলো হয়ে আছে। মাহিরের জীবনে এক অভিশাপের নাম শিখা। মরেই তো যাব, কেন ওর উপর বোঝা হয়ে থাকবো? সব দায় থেকে মরার আগেই মুক্তি দিয়ে যাই। এত যত্ন, এত কেয়ার, এসব দেখলে বাঁচার ইচ্ছে হবে। তার চেয়ে আমি চলে যাব। সবাই এখানে কত কষ্ট করছে আমার জন্য। এসব কথা ভেবেই শিখা যাবার জন্য পাগল হয়ে গেছে। ওদের উপর আর বোঝা হয়ে থাকতে চাইছে না শিখা। মাহির অনেক ভেবে বলল, আমাকে একটু ভাবতে দাও। মাহির অনেক ভাবলো শিখাকে যেতে দিবে কিনা, কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে পারছে না। ওর ইচ্ছে করছে না যেতে দিতে। এদিকে শিখা যাবার জন্য উতলা হয়ে আছে। শেষ পর্যন্ত মাহির ওর বাবাকে বলল, বাবা, শিখা ওর মায়ের কাছে থাকতে চাইছে। বেশ তো, কাউকে পাঠিয়ে ওর মাকে নিয়ে আসো। না বাবা, ও বাড়িতে থাকতে চাইছে। তা কিভাবে সম্ভব? তুমি জানো না সেখানে কি হালে ছিল? জানি বাবা। তবে এ কথা বলছো কি করে? তুমি ওকে মেনে নিতে পারোনি, ভালো কথা, তাই বলে ওখানে অবহেলায় ছেড়ে দিবে? তুমি বুঝতে পারছো না বাবা, আমি যেতে দিতে চাচ্ছি না, কিন্তু শিখা যাবার জন্য পাগল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কি করব। আমিও বুঝতে পারছি না কি করা উচিত। এখানে যে সেবা যত্ন পাবে সেগুলো পাবে কিনা জানি না, কিন্তু তার চেয়ে বড় কথা হলো এই সময় যদি ওর মনে টানে তবে যেতে দেওয়ারই দরকার। আফসোস রেখে, ঠিক আছে বাবা, আমি ওকে আবারও বোঝাতে চেষ্টা করব। যদি মানে তো ভালো, আর না মানলে। আফরোজা বেগম যখন শুনলেন শিখা ওর বাড়িতে যেতে চাচ্ছে, তখন শিখার কাছে গেলেন। ওর কাছে গিয়ে বসে মাথায় হাত রেখে, তোমার এখানে অসুবিধা হচ্ছে মা? না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা তো দেখাশোনা করেন, অসুবিধা হবার সুযোগই দিচ্ছেন কই? তাহলে বাড়ি যেতে চাচ্ছ কেন? মা, কেন জানি মন খুব চাইছে একটাবার যেতে। কিছুদিন থেকেই চলে আসবো। সুস্থ হও আগে, তারপর যেও। কিছুদিনের জন্যই তো। আপনি বাবাকে একটু বলেন না মা, খুব যেতে ইচ্ছে করছে। আচ্ছা দেখি তোমার বাবা কি বলেন। মাহির শিখাকে আবারও অনেক বোঝালো, কিন্তু শিখা যাবেই বলে ঠিক করেছে। তাই মাহির শেষ পর্যন্ত রাজি হয়ে শিখাকে যেতে দিতে। শিখার মামা এসেছে ওকে নিতে। মাহির শিখার কাছে এসে বলল, সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ। আপনি দেখতে যাবেন আমাকে? না। কেন? দেখতে যাব কেন? আমি যাব নিয়ে আসার জন্য। তাই বুঝি? হ্যাঁ তাই। একটা হাতে শিখার গাল ছুঁয়ে, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাকে আনার জন্য। শিখার অজান্তেই চোখ ভিজে গেছে। মাহিরের সেই হাতেই হাত রেখে বলল, আপনি অনেক ভালো থাকবেন। জামা কাপড় এগুলো এলোমেলো করে রাখবেন না, নিজের খেয়াল রাখবেন। শিখা অশ্রুসিক্ত চোখে বিদায় নিল সবার কাছ থেকে। একদিন অজানা একটা ভয় নিয়ে বউ সেজে এ বাড়িতে এসেছিল, আজ এ বাড়ি ছেড়ে যাচ্ছে। আর কখনো ফেরা হবে না এ বাড়িতে। কখনো এ বাড়ির বেলকনিতে বসে শিমুলে আগুন ধরা বিকেল দেখা হবে না। এ বাড়ি ছেড়ে শিখা চলে যাচ্ছে। কি আজব জটিল জায়গা এ দুনিয়া। মানুষ যখন বাঁচতে চায় না তখন মৃত্যু ধরা দেয় না, আর যখন বাঁচার আকাঙ্ক্ষা তীব্র হতে থাকে, বাঁচতে ইচ্ছে করে, তখন চারদিক থেকে অন্ধকার হয়ে ঘনিয়ে আসে মৃত্যুর কালো ছায়া। শিখার এখন মাঝে মাঝে বাঁচতে ইচ্ছে করে, পাশে এই ইচ্ছেটা তীব্র হয়ে যায়। সেই ভয়ে রীতিমতো পালিয়ে যাচ্ছে এখান থেকে। তীব্র হলেও কোনো লাভ নেই, জানে মিশি মায়া বাড়বে। ওর প্রতি মাহিরের ভালোবাসা নেই, যা আছে সেটা কেবলই সহানুভূতি। এতদিন একসাথে থাকা একটা মানুষ ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যাচ্ছে, সেটা দেখে যে কোনো মানুষের দয়া হবে, খারাপ লাগবে। মাহিরেরও এমনই হয়েছে। বড় জোরে একটা মায়ায় পড়ে যাবে, কিন্তু কি হবে এই মায়ায় জড়িয়ে? একা যেমন এসেছিল সেই একাই চলে যেতে হবে। না হয় ভালোবাসা নামক অদৃশ্য অনুভূতিটা শিখার জীবনে আসলো না। শিখার জীবনের গল্প না হয় এখানেই থেমে যাবে। কি ক্ষতি হবে তাতে? সূর্য পূর্ব দিক বাদ দিয়ে পশ্চিমে উদয় হবে না, ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরবে না, কিছুই থেমে থাকবে না, সব নিয়ম মাফিক চলবে। হয়তো কিছু মানুষের দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু সেটা সাময়িক। কারণ সময় এমন এক ঔষধ যা ধীরে ধীরে সবকিছু সহজ করে দেয়, ভুলিয়ে দেয়। শিখার না থাকার দুঃখও একটা সময় ভুলে যাবে সবাই। অনিবার্য পরিণতি কঠিন,
কিন্তু সেটাই সময়ের সাথে স্বাভাবিক হয়ে যায়। সন্তানের মৃত্যু হলেও মা বাবা বুকে পাথর চেপে বেঁচে থাকেন। পিতামাতার মৃত্যুর শোক সহ্য করে সন্তানও বেঁচে থাকে। দুনিয়াটা কঠিন, এতটাই কঠিন যে একটা সময় চোখের জলও শুকিয়ে যায়। এত আপনজনের মৃত্যুর বর্ণনা অনায়াসে করা যায়। শিখাও জানে একদিন এমনই হবে। অবশেষে মাহিরের বাড়ি থেকে শিখা বিদায় নিল এই কঠিন সত্যিটা মেনে। একটা তাসের ঘর অথবা খেলাঘর বেঁধেছিল শিখা, তার শেষ হয়তো এভাবেই হবার ছিল। শিখা ফিরে যাচ্ছে ঠিকই, কিন্তু ওর ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। বুকের মধ্যে কি একটা ভার চেপে আছে, যেন কি যেন ফেলে যাচ্ছে এখানে। অথচ ওর ফেলে যাবার মতো কিছু ছিল না। এ বাড়ির মানুষদের প্রতি শিখার অনেক মায়া পড়ে গেছে, এজন্যই হয়তো যাবার সময় কিছুটা খারাপ লাগছে। শিখা বাড়িতে এসেছে প্রায় 1 মাস হলো। এর মধ্যে রুম থেকে বেরিয়ে বাইরে যাওয়া হয় না। 2-1 দিন শশী আর শিখার মা ওকে বারান্দায় নিয়ে এসেছিল। বারান্দায় বসে খোলা আকাশ দেখে মনের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। শিখার শ্বশুর শাশুড়ি এসেছিল ওকে নিয়ে যেতে, কিন্তু শিখা অসুস্থতার অজুহাতে যায়নি। তারপর আরেকদিন শিখার শ্বশুর শাশুড়ি, ইভা, মাহিন সবাই এসে দেখে গেছে। ওনারা অনেক চেয়েছিলেন শিখাকে বাড়ি নিয়ে যেতে, কিন্তু শিখাকে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। মাহিরও এসেছিল 2-3 বার, এসে চুপচাপ শিখার পাশে বসেছিল। শিখা ঘুম থেকে জাগার পরে দেখে মাহির বসে আছে। আপনি এসেছেন? কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। অনেক শুকিয়ে গেছেন আপনি। তাই? এইরকম টুকটাক কথা চলে দুজনের মধ্যে। মাহির অনেক সময় থেকে তারপর চলে যায়। যখনই আসে সাথে করে শিখার ঔষধপত্র যাবতীয় সবকিছু নিয়ে আসে। কত কিছু নিয়ে আসে শিখার জন্য, কত ধরনের ফলমূল। কিন্তু শিখা তো বাড়িতে মাহিরের একদণ্ড মন টিকছে না। ভেতরে কেমন আনচান আনচান করে, এক অদ্ভুত শূন্যতা ঘিরে থাকে। শিখার অভাব দিন দিন তীব্র অনুভব করছে, কিন্তু এত দূর প্রতিদিন যাওয়া সম্ভব হয় না। তার উপর অফিস তো আছেই। মাহিরের ইচ্ছে করে শিখার কাছে যেতে, একদিন হুট করেই চলে আসে। তারপর সেই টুকটাক কথোপকথন চলে দুজনের মধ্যে। শিখা খুব একটা কথা বলতে পারে না, তাই মাহির বেশি কিছু বলে না, কারণ তাতে শিখা কথা বলার চেষ্টা করে। কথা বলতে খুব কষ্ট হয় শিখার, চোখ বন্ধ হয়ে আসে, মনে হয় ঘুম ওর চোখে। তারপরেও তাকিয়ে থাকার চেষ্টা করে, কারণ মাহির সামনে বসে আছে। মাহির বুঝতে পেরে বলে, ঘুমাও, আমি তোমার পাশে বসে আছি। আস্তে করে মাথায় হাত বুলিয়ে দেয়। শরীরের ধকল সইতে না পেরে ঘুমিয়ে পড়ে শিখা। সর্বকালের সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় শিখার। চোখ খুলতে পারছে না, কিন্তু মাহির জানালা খুলে দিয়েছে। আর ঘুমাতে হবে না, এখন উঠে পড়ো, কত বেলা হয়ে গেছে। আমি কিভাবে উঠবো? নিজে নিজে বসতে পারি নাকি? কে বলেছে পারো না? তুমি কি এখন আগের মতো অসুস্থ নাকি? তুমি তো অনেক সুস্থ হয়ে গেছো, চেষ্টা করে দেখো, নিজেই উঠে বসতে পারবে। শিখা মাহিরের কথা শুনে হাত পা নাড়াচাড়া করে দেখছে। আসলেই তো আগের থেকে শরীর কেমন ফুরফুরে লাগছে। কই, উঠে বসো এবার। শিখা উঠে বসার চেষ্টা করছে। প্রথম 2 বার একটু উঠেও বসতে পারেনি, 3য় বার উঠে বসে গেছে। কি আশ্চর্য, আমি নিজে নিজেই বসতে পারছি। বলেছিলাম না ঠিক পারবে। কিন্তু কিভাবে সম্ভব? মনের জোর থাকলে আর ভালোবাসা থাকলে সব সম্ভব। এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, নাস্তা করতে হবে। আজ সকাল এত সুন্দর কেন? ও মা, সেটাও জানো না? না, আপনি জানেন? জানি তো। কেন? আজ আমরা নতুন করে জীবন শুরু করব, তাই। নতুন করে জীবন শুরু মানে? আমি কিছু বুঝতে পারছি না। মানে হচ্ছে তুমি আজকে আমার সাথে বাড়ি ফিরে যাচ্ছ, বুঝতে পেরেছো? আমি? কিন্তু কিন্তু কি? আমি যে অসুস্থ, আমার যে খুব বেশি সময় নেই। কে বলেছে? ওসব ভুল ছিল, ডাক্তারে ভুল ছিল। তোমার অন্য একটা অসুখ ছিল, এখন তুমি অনেকটা সুস্থ হয়ে গেছো, আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কি বলছেন এসব? শিখা উত্তেজনায় বিছানা থেকে নেমে মাহিরের কাছে পায়ে ছুটে গিয়েই ওর হাত ধরলো। আমি বাঁচবো? আমি বাঁচতে পারবো? আমার কিছু হয়নি? হ্যাঁ, তুমি বাঁচবে। তোমাকে যে বাঁচতে হবে শিখা, আমার জন্য, শুধু আমার জন্য। আপনার জন্য? হ্যাঁ, আমার জীবনটা এলোমেলো করে দিয়েছিল, এখন সেটা কে গোছাবে শুনি? আমি গোছাবো? হ্যাঁ, তুমি। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি বিশ্বাস করতে পারছি না আমি সুস্থ হয়ে গেছি। আমি বাঁচবো? আমার কিছু হয়নি? হ্যাঁ, তুমি বাঁচবে। আচ্ছা শিখা, তুমি আমার লক্ষ্মী বউ হবা। আপনি যদি আমাকে আপনার বুকে একটু জায়গা দেন। আজকে থেকে সারা জীবনের জন্য এই বুকটা তোমার নামে রেজিস্ট্রি করে দিলাম, আমার শ্যামবতী বউ। শিখা লজ্জায় মুখ লুকালো মাহিরের বুকে। মাহির পরম আবেশে শিখাকে জড়িয়ে ধরে মাথায় ভালোবাসার পরশ দিল। কিছুক্ষণ পর শিখার নিচ থেকেই বলে উঠল, আমরা বাসে যাব কখন?
মাহির শিখার দুই বাহু ধরে শিখাকে সরিয়ে দিয়ে শিখার ডান হাতটা ধরে বলল, এখনই আমার সিনিয়র শ্যামবতী বউ। সমাপ্ত।